নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে প্রতিশোধ। রাত তখন গভীর। সদ্য মা হওয়া শতরূপা এখন নার্সিংহোমের বেডে ঘুমাচ্ছে। শতরূপার স্বামী হলো রাহুল। শতরূপার পায়ের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর তাদের মেয়ে ছোট্ট অহল্যা, সে দোলনায় ঘুমাচ্ছে। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন শতরূপার ঘুম ভেঙে গেল একটা শব্দের কারণে। তড়িঘড়ি বিছানায় উঠে বসলো এবং শব্দের উৎস খুঁজতে শুরু করলো সে। ততক্ষণে শব্দটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ ওর অহল্যার কথা মনে পড়ে। দোলনার দিকে তাকানোর সাথে সাথেই চমকে উঠল। দোলনার সম্পূর্ণ ফাঁকা, দোলনায় অহল্যা নেই। শতরূপা রাহুলকে ডাকলো, কিন্তু রাহুলের ঘুম ভাঙলই না। শতরূপা আর অপেক্ষা করতে না পেরে ডাক্তার, নার্স ও রাহুলকে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকলো। কিন্তু কি আশ্চর্য, কেউ ওর ডাকে শুনতেই পাচ্ছে না। সবাই এমন ভাবে ঘুমাচ্ছে যেন সহস্র বছর ঘুম আজ এক রাতেই ঘুমোচ্ছে। কান্নায় ভেঙে পড়ে শতরূপা। হঠাৎ শব্দটা আবার শুরু হলো। শতরূপা চমকে উঠল। রুমটার ভিতরে ভালো করে তাকিয়ে দেখতেই সে দেখলো এক কোণায় একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। ছায়াটা সেই কোণায় দাঁড়িয়ে কিছু একটা করছে, যদিও কি করছে সেটা শতরূপা স্পষ্ট দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ ছায়াটার দিকে তাকিয়ে রইল শতরূপা। তারপরে সে বুঝতে পারল ছায়ামূর্তিটা আসলে অহল্যাকে এক হাতে ধরে আছে, আর অপর হাতেই ধরে আছে একটা ছুরি। মাঝে মাঝে সেই ছুরিটা দেওয়ালে ঘষছে সেই ছায়ামূর্তিটা, আর সেই থেকেই ওই শব্দটা আসছে। ওই দৃশ্য দেখে শতরূপা বেড থেকে উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। কেঁদে উঠল শতরূপা। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকলো, কে তুমি? এইগুলো কি করছো? আমার অহল্যার সাথে তুমি কি করছো? প্লিজ এমন করো না। রাহুলকে ধাক্কাতেই ঘুম ভাঙে শতরূপার। ঘেমে একাকার হয়ে গেছে। রাহুল জিজ্ঞাসা করলো, কি হয়েছে রূপা? ঘুমের ঘরে চিৎকার করছিলে কেন অমন? বাজে স্বপ্ন দেখেছো বুঝি? শতরূপার সাথে সাথেই দোলনার দিকে তাকায়। না, সব ঠিকই আছে। অহল্যা বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। শতরূপার পাশের টেবিলে থাকা একটা জলের গ্লাসে জলটা খেলো কিছুটা। রাহুল জলের গ্লাসটাতে আবার জল ভরে রাখলো। শুয়ে পড়ো, কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে। আমিও ততক্ষণে সোফায় একটু শুয়ে নিই। ওরা যখন সবাই আবার শুতে গেল, তখন পাশের বারান্দার দেওয়ালে ঘড়িটা ঢং ঢং করে 4টে বাজলো। রাহুল ও শতরূপা বিয়ে হয়েছে প্রায় 5 বছর হলো। এই 2 দিন আগেই তাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ডাক্তার শতরূপাকে এখন বাড়ি যাবার জন্য অনুমতি দেয়নি, তাই রাহুলও রাতে থেকে গেছে শতরূপার সাথেই নার্সিংহোমের কেবিনে। প্রথম থেকেই ওরা ঠিক করে রেখেছিল, যদি মেয়ে হয় তাহলে নাম দেবে অহল্যা, আর ছেলে হলে ইন্দ্র। রাতেই ডাক্তারের ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তারের অন্য কাজ থাকার জন্য ছুটি হয়নি। ডাক্তারবাবু অবশ্য ফোন করে জানিয়েছেন সকাল সকাল ছুটি দিয়ে দেবেন শতরূপাকে। সেই দিন রাতে যখন লেবার পেন উঠেছিল, শতরূপার বাড়ির কাছাকাছি এই নার্সিংহোমেই নিয়ে এসেছিল রাহুল। শতরূপাকে যে ডাক্তার দেখছিলেন তাকে যখন জানানো হয়েছিল, তখন তিনি একটু আপত্তি করেছিলেন এই নার্সিংহোমের নাম শুনে। আসলে নিত্যন্ত বিপদে না পড়লে শহরে বড় বড় নার্সিংহোম ছেড়ে কেউ এখানে ভর্তি হয় না। এই নার্সিংহোমটা একটু পুরানো।
মেডিকেল সরঞ্জামগুলো একটু পুরানো। আগে মাঝে মাঝেই শোনা যেত রোগী মারা যাচ্ছে এই নার্সিংহোমে। তারপর থেকেই এই নার্সিংহোম নিতান্ত বিপদে, না পড়লে কেউ ভর্তি হয় না। এই নার্সিংহোমের প্রতি এতদিন বিরূপ মনোভাব ছিল রাহুল ও শতরূপা দুজনেরই। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিলেন, তাই শতরূপাকে ভর্তি হতে হলো এই নার্সিংহোমে। নার্সিংহোমে ভর্তি না হয়ে জানতেই পারতো না এখানকার ডাক্তার ও স্টাফেদের ব্যবহারের কথা। সত্যি এনাদের ব্যবহার, রোগীদের প্রতি দায়িত্ব খুবই প্রশংসনীয়। গোটা নার্সিংহোমে হাতে গোনা কয়েকজন রোগী ভর্তি, কিন্তু তাও নার্সিংহোমের স্টাফেদের সদা প্রস্তুত তাদের সেবায়। শতরূপার চিৎকার শুনে একজন নার্স ছুটে এসেছিলেন দেখার জন্য, কিন্তু রাহুল তাকে জানায় শতরূপা বাজে স্বপ্ন দেখে অমন চিৎকার করেছে, ভয়ের কিছু নেই। তাও নার্স যাওয়ার আগে বারবার করে বলে গেছে দরকার পড়লে তাদের যেন ডাকা হয়। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করে, সেই সাথে নার্সিংহোম আবার ব্যস্ত হতে শুরু করেছে। আজ ডাক্তার শতরূপাকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। শতরূপা এবং রাহুল সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাড়িতে গিয়ে তারা একে একে ফ্রেশ হয়ে নিল। এতদিন বাড়ির কাজের একটা লোক ছিল, কিন্তু সে জানে না যে আজ তারা নার্সিংহোম থেকে ফিরবে। তাই রাহুল আজ দুপুরের জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে দিল। রাহুল ফ্রেশ হয়ে তাদের বাড়ির কাজের লোককে ফোন করলো। জানতে পারল সে দেশের বাড়ি গেছে, ফিরতে 1 সপ্তাহ লাগবে। দুপুরে যখন ওরা একসাথে খেতে বসলো, তখন রাহুল ওদের কাজের লোকের কথাটা জানালো শতরূপাকে। শতরূপা শুনে বেশ চিন্তিত হয়ে গেল। ছোট্ট অহল্যাকে সামলে গোটা বাড়ির কাজ করাটা সত্যিই চাপের। রাহুল তাকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, নতুন একজনকে নিয়োগ করতে হবে। দেখি খেয়ে একটু অমিতদের বাড়ি থেকে ঘুরে আসবো, ওর অনেক জানাশোনা আছে এই সব ব্যাপারে। রাহুল দুপুরে খাওয়া শেষ করেই কাজের লোকের খোঁজে অমিতদের বাড়ি চলে গেল। এইদিকে শতরূপা বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমোতে গেল। সবে ঘুমটা এসেছে এমন সময় রাহুলের ফোনটা ধরতেই উপর প্রান্ত থেকে রাহুলের গলার স্বর ভেসে আসলো, একজন মহিলাকে পেয়েছি, ওনাকে বাড়ির ঠিকানাও দিয়ে দিয়েছি, উনি চলে যাবেন সময় মতো। তুমি যেন একা একা কিছু করতে যেও না। তুমি আসবে না এখন? জিজ্ঞাসা করলো শতরূপা। অফিস থেকে ফোন এসেছিল, বস ডাকছেন, একটু ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আসবো বলেই ফোনটা কেটে দিল রাহুল। সন্ধ্যা 8টা বাজলো, এখনো রাহুল ও বাড়ির কাজের লোকের কোনো দেখা নেই। রাহুলকে ফোন করেছে 2বার, কিন্তু সে ফোন ধরেনি, হয়তো ব্যস্ত, আসলে এতদিন ছুটিতে ছিল তাই হয়তো। শতরূপা তাই আর ফোন করে বিরক্ত করেনি রাহুলকে। অহল্যাকে নিয়ে ব্যালকনির চেয়ারে বসেছিল শতরূপা, আর ঠিক সেই সময় ভাবছিল। হঠাৎ দরজা ঠকঠক করে আওয়াজ হলো। শতরূপা ভাবল রাহুল এসেছে হয়তো, কিন্তু পরক্ষণেই আবার ভাবল রাহুল বেল না বাজিয়ে দরজায় টোকা দেবে কেন। এগুলো ভাবতে ভাবতেই শতরূপা দরজা খুলে ফেলল, কিন্তু না, রাহুল আসেনি। একজন মহিলা দাঁড়িয়ে, মহিলাটির ঘোমটা দিয়ে মুখ ঢাকা। শতরূপা জিজ্ঞাসা করলো, কে আপনি, কাকে চান? মহিলাটা উত্তর দিল, রাহুল দাদা বাবু আমাকে পাঠিয়েছেন, বাড়ির কাজ করতে হবে বলেছেন। শতরূপা আর কথা না বাড়িয়ে মহিলাটাকে ভেতরে আসতে দিল। মহিলাকে তার থাকার ঘর দেখিয়ে দিল শতরূপা, কিন্তু শতরূপার
কেন যেন মনে হচ্ছে ঠিক এরকম ঘোমটা দিয়ে মুখ ঢাকা মহিলাকে সে এর আগেও কোথাও একটা দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা শতরূপার মনে আসলো না। রাতে ওরা দুজনে মিলে খাবার বানিয়ে নিল। মাঝে একবার রাহুলের ফোন করেছিল, বলেছিল ফিরতে রাত হবে, বস বাড়ি পৌঁছে দেবে, আর ওরা যেন খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত বেশি হওয়ার কারণে শতরূপা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। রাহুলের দেরিতে বাড়ি আসার বিষয়টা নতুন নয়, তাই শতরূপা বেশি ভাবল না। শতরূপা অহল্যাকে বুকে নিয়ে কখন যে ঘুমিয়ে গেছে তাও নিজেও বুঝতে পারেনি। হঠাৎ একটা অদ্ভুত শব্দে শতরূপার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে শব্দটা ঘর থেকেই আসছে। বিছানার দিকে তাকাতেই ভয় পেয়ে গেল শতরূপা। অহল্যা নেই, কোথায় গেল সে? ঘরের চারিদিকে তখন একটা নীলচে আলো ছড়িয়ে আছে। বিছানা থেকে উঠে দেখতেই গিয়েই থমকে গেল শতরূপা। তার নজর তখন বেডরুমের দিকে। এক কোণায় একটা ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে। ছায়াটা শতরূপার দিকেই পেছন ফিরে কিছু একটা করছে, বোঝা যাচ্ছে না। শতরূপা চিৎকার করে ওঠে, কে কে ওখানে? এবার ছায়ামূর্তিটা পেছন ফিরে তাকালো। শতরূপা এবার তাকে চিনতে পারল। এটা সেই মহিলা যিনি ওদের বাড়ি কাজের জন্য এসেছিলেন। মহিলাটি এক হাত দিয়ে অহল্যাকে ধরে আছে আর অপর হাতে ধরে আছে একটা ছুরি। ঘোমটাটা খুলেই যেতেই শতরূপা দেখল মহিলাটির চোখগুলো রক্তে লাল হয়ে উঠেছে। মাথার চুল অবিন্যস্ত, মুখে একটা পৈশাচিক হাসি, আর সারা গায়ে রক্তে লাগা। শতরূপা ততক্ষণে বুঝে গেছে যে ওর সেই রাতের দুঃস্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। শতরূপা চিৎকার করে উঠল, কেন করছো তুমি এমন? তোমার কি ক্ষতি করেছি আমি? আমার মেয়েকে ছেড়ে দাও। মহিলা শতরূপার সামনে এসে বলল, তুই আমার অভিশাপের শিকার হতে চলেছিস। তুই জানিস না নার্সিংহোমের ওই রুমটা অভিশাপ্ত। সেই বেডরুমে আমাকে ও আমার বাচ্চাকে খুন করেছে ওই নার্সিংহোমের ডাক্তাররা। আমার স্বামীর কথাতে ডাক্তাররা রুটিয়ে দিয়েছিল অপারেশনের টেবিলে মারা গেছি আমি, তাই কেউ সন্দেহ করেনি ওদের। আমার আত্মা সেই কারণে নার্সিংহোমের বেডরুমে আটকে আছে। আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যারা যারা এই কাজটা করেছে তাদের সবাইকে আমি শেষ করে দেব। এই কয়েক বছরে আমি একে একে আমার স্বামী ও সেই ডাক্তারগুলোকে মেরেছি। এবার তোদের পালা। শতরূপা চিৎকার করে বলল, তোমার সাথে অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু আমরা তো কিছু করিনি, প্লিজ ছেড়ে দাও। মহিলাটি একটু ক্রুর হাসি হেসে বলল, তোদের যে ছাড়া যাবে না কেন জানিস? আমার স্বামীর ভাই হলো রাহুল। সেই দিন সেও জড়িত ছিল ওদের সাথে। এতদিন তোদের মারিনি একটাই কারণে, আমি চাইছিলাম তোদের সামনে তোদের বাচ্চাকে মারব। রাহুলকে একটু আগেই শেষ করে এসেছি। এবার তোর মেয়েকে, তারপর তোকে শেষ করে দেব। শতরূপা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমার মেয়ে তো কিছু করেনি, তুমিও তো মা হয়েছিলে। ওর বদলে আমাকে মেরে ফেলো, ছেড়ে দাও ওকে। শতরূপার কথা শুনে হয়তো মহিলাটার একটু মায়া হলো। ছোট্ট অহল্যাকে একবার তুলে ধরেই চোখের সামনে, তারপর অহল্যাকে দোল্লায় রেখে ছুরি নিয়ে ছুটে গেল শতরূপার দিকে। শতরূপার বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। একটা কিছু যেন তাকে বেঁধে রেখেছে শক্ত করে বিছানার সাথে। চিৎকার করার চেষ্টা করলো শতরূপা, কিন্তু পারল না। ততক্ষণে মহিলাটি সেই ধারালো ছুরি বসিয়ে দিয়েছে শতরূপার গলায়। গল গল করে রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দিল বিছানার চাদর। রক্ত দেখে
চিকচিক করে উঠল মহিলার চোখ, মুখে একটা তৃপ্তি হাসি। এতদিনে প্রতিশোধ তার পূর্ণ হলো আজ। পরের দিন সকালে বাড়ির সামনে বাগান থেকে রাহুলের মৃতদেহ উদ্ধার করল পাড়ার বাসিন্দারা। পুলিশ আসার পর ঘরে প্রবেশ করতেই দেখা গেল সারা ঘরে রক্তে ভেসে গেছে। ঘরময় দৃশ্য কি! ঘরের এক কোণায় পড়ে আছে রক্তে মাখা শতরূপার লাশ, আর অপর কোণায় দোলনায় শুয়ে আছে ছোট্ট অহল্যা। অনেকে অনুসন্ধান করেছে, পুলিশ অপরাধীকে ধরতে পারল না। তারপর এক সময় তারা কেসটাই বন্ধ করে দিল। অপরদিকে পুলিশ ছোট্ট অহল্যাকে তুলে দেয় একটা পরিবারের হাতে। সেখানে আজ বড় হচ্ছে অহল্যা। কেউ জানে না আজও সেই মহিলা প্রতি রাতে আসে, দেখে যায় অহল্যাকে। মায়ায় পড়ে গিয়েছিল হয়তো সে। আসলে সেও তো একদিন মা হয়েছিল, যদিও মা ডাকটা শোনা হয়নি তার। নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পটি এখানেই শেষ হচ্ছে।